জয় রাধারানী। তো আজকে আমরা ইউনিট 3টা করব। হ্যাঁ, অলরেডি একটু লেট করে ফেলেছি, আমার আগে লেকচারটা দেওয়া উচিত ছিল, কারণ অলরেডি সময়গুলো এগিয়ে যাচ্ছে পরপর। তো বলছি আবার ঘুরে যে আর বেশি ইউনিট বাকি নেই। হ্যাঁ, তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করো, প্র্যাকটিসটা একটু বেশি পরিমাণ করো, সঙ্গে কি করো না টেস্ট পেপার দেখে দেখে, হ্যাঁ, টেস্ট পেপার থেকে প্রশ্নগুলো নিয়ে ওখান থেকে তোমরা কিন্তু পরীক্ষাগুলো দাও, তাহলে দেখবে কিন্তু অ্যাকুরেসির মানটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আমি তো বেশ কিছু জায়গায় পরীক্ষা নিয়ে দেখলাম যেটা সবাই বলছে কি উত্তর হয়ে যাচ্ছে, যখন আমি জিজ্ঞাসা করছি উত্তরটা হচ্ছে কি হচ্ছে না, তখন বলছে উত্তর তো স্যার হয়ে যাচ্ছে, কিন্তু যখন লিখতে দিচ্ছি দেখা যাচ্ছে যে প্রশ্নের উত্তরগুলো ওরা ইজিলি বলতে পারছে, লেখার সময় কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে, নাম্বার আসছে না বা ভুলভাল এর উত্তর ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, ওর উত্তরের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তুমি হয়তো ভাবছো হ্যাঁ এটা কি করে সম্ভব হয়। অনেক ভালো ছাত্রছাত্রীরাও এই ভুলগুলো করছে, ছোট ছোট ভুলগুলো। কিরকম ভুলগুলো? যেমন ধরো একটা ছোট্ট প্রশ্ন বলছি, যেমন চৌম্বক পর্দা কাকে বলে বা তড়িৎ পর্দা কাকে বলে, দুটো গামটাগামটি করে ফেলছে। কি তড়িৎ পর্দার জায়গাতে চৌম্বক ক্ষেত্র গামটে দিয়েছে, আবার চৌম্বক ক্ষেত্রের জায়গায় তড়িৎ ক্ষেত্রকে গামটে দিয়েছে। হ্যাঁ, আবার কখনো কখনো ছোট্ট ছোট্ট প্রশ্ন, যেমন ধরো নিউট্রনকে, হ্যাঁ, ই দ্বারা কি বলে সাইক্লোট্রন যন্ত্র দ্বারা ত্বরান্বিত করা যাচ্ছে না কেন? হ্যাঁ, তবে সেক্ষেত্রে নিউট্রন নিস্তড়িত কণা, কিন্তু এটুকু সে জানে, এরকম নয় যে সে জানে না উত্তরটা, কিন্তু লেখার সময় কি হচ্ছে না সে কিন্তু এটা একটু এলোমেলো করে লিখছে, অনেক কিছু লাইন ঘুরিয়ে পেঁচিয়ে। সুষম তড়িৎ ক্ষেত্র কাকে বলে বা সুষম চৌম্বক ক্ষেত্র কাকে বলে সে ঠিকঠাক করে লিখতে পারছে না। বা ধরো এসি বর্তনীর ক্ষেত্রে দেখো, এসি বর্তনীর ক্ষেত্রে কি আছে, অনুনাদ আছে। হ্যাঁ, এসির ক্ষেত্রে এলসিআর অনুনাদ, ওই এলসিআর অনুনাদের ক্ষেত্রে সবাই জানে অনুনাদের কম্পাঙ্ক কি, অনুনাদের শর্ত কি, তুমিও জানো, কিন্তু লেখার সময় কি হচ্ছে না বলছে অনুনাদের কম্পাঙ্ক কোনটা লিখবো, অনুনাদের শর্ত কোনটা লিখবো, এক বন্ধু অনুনাদের শর্ত আর অনুনাদের কম্পাঙ্ক কামটাকামটি করে ফেলেছে। তো আমি পড়ানোর সময় বলেছিলাম অনুনাদের শর্ত কি না ধারকীয় প্রতিঘাত আর আবেশীয় প্রতিঘাত যখন এই দুটো জিনিস সমান হচ্ছে, তাহলে বললাম কি ধারকীয় প্রতিঘাত আর আবেশীয় প্রতিঘাত দুটো যদি কি হয়ে যাচ্ছে সমান হয়ে যায়, তখন ওই বর্তনীতে প্রবাহ মাত্রাটা কি হয় না সর্বোচ্চ হয়। ওই মুহূর্তে প্রবাহ মাত্রা যখন সর্বোচ্চটা হচ্ছে, ওই যে কন্ডিশনটা ওটাকে বলা হয় রেজোন্যান্স কন্ডিশন। এবার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে গিয়েই কিন্তু একটা ধারকের যে বলছে ওটা প্রতিঘাত আর হচ্ছে আবেশকের প্রতিঘাত সমান হচ্ছে, সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে অনুনাদি কম্পাঙ্ক। কিন্তু কন্ডিশনটা কি না এক্সএল ইকুয়ালস টু এক্সি। তাহলে দেখো যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় অনুনাদের শর্ত, তাহলে তুমি কি লিখবে এক্সএল ইকুয়ালস টু এক্সি। হ্যাঁ, এবার বলছি অনুনাদি কম্পাঙ্কটা বের করো, তাহলে এখান থেকে তুমি ওয়ান স্টেপ অ্যাহেড যাবে, যেখানে গিয়ে কি লিখবে না যে এক্সএল ইকুয়ালস টু এক্সি করে পাই ওমেগা এল ইকুয়ালস টু 1 ওমেগা সি গুণটুন করে তাহলে এফ ইকুয়ালস টু তুমি পাচ্ছ। তাহলে এই যে জিনিসগুলো তোমাকে কি করতে হবে, তুমি যতক্ষণ না লিখছো, না লিখলে কিন্তু তুমি কি না এটা কিন্তু বেরোতে পারবে না। তুমি বারবার মনে করবে যে আমি তো এটা করতে পারবো, কিন্তু যখন তুমি লিখতে অ্যাকচুয়ালি যাবে তুমি ভাববে পরীক্ষার হলে তুমি অনেক লিখে দিয়ে এসছো, স্বাভাবিক তুমি লিখেও দিয়ে এসছো, এটা সত্যি, কিন্তু নাম্বার আসে। তুমি তখন কি ভাববে যে আমার খাতাটা বোধহয় ভুলভাল করে দেখে এসছে। না, খাতা তো দেখেছে ঠিকই আছে, কিন্তু তুমি যে ছোট ছোট ভুলগুলো করে আসছো সেটা কিন্তু তোমার নজরে আসে। কেন? তুমি তো লেখোইনি, তুমি তো জানো যা হবে একদম ফাইনাল মাঠে গিয়ে খেলবো। এটা কিন্তু সব থেকে বড় ভুল, সব থেকে বড় প্র্যাকটিস ম্যাচ কিন্তু রিকোয়ারমেন্ট, কারণ প্র্যাকটিস ম্যাচ তোমাকে পারফেক্ট বানাবে। হ্যাঁ, যদিও পারফেক্ট কোনো কিছু হয় না, কিন্তু পারফেক্ট বলতে চাইছি যে তোমার যে একটা অ্যান্সার তুমি লিখছো সেখানে একটা নিয়ারলি ইকুয়ালস টু মানে অ্যাকিউরেসিটা গ্রেটার দেন 95% নিয়ে আসতে হবে। যদি 100% আনা যায় কোনো প্রবলেমের ক্ষেত্রে 100% অ্যাকিউরেসি আনতে হবে। তুমি লিখে দিয়ে চলে আসছো, অঙ্ক সলিউশন করে দিয়ে আসছো, একক লেখন, মার্কস কাটবে কিন্তু এখানে। হ্যাঁ, বা ধরো তুমি অঙ্ক করতে করতে এতটাই কনভেনশনাল হয়তো অঙ্ক করছো, তুমি খেয়ালই করোনি, তুমি হয়তো বাড়িতে অঙ্কটা করে গেছো, সব ইউনিট সবগুলো এসআই ইউনিটে দেওয়া ছিল, ওখানে একটি ঘোরানোর জন্য সিজিএস ইউনিটে দিয়ে দিয়েছে, তুমি তো আরামসে করে গেছো, ইউনিট চেঞ্জই করোনি, তাহলে কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এই জিনিসগুলো তোমাকে খেয়াল করতে হবে, তার জন্য লিখতে হবে, না লিখলে এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। তুমি যত লিখবে
দেখবে প্রত্যেকবারে 1-2 নাম্বার করে বাড়বে। তুমি তাহলে ভাববে আমার তো 70 হয়ে গেছে, তারপরেও লিখলে কি বাড়বে? হ্যাঁ, এটা একটা ইউজলেস কোয়েশ্চেন্স। ওকে, তুমি তারপরে যদি প্র্যাকটিস করো তোমার অ্যাকুরেসিটা বাড়বে। 70-এর উপরে বাড়া এটা ইউজলেস কোয়েশ্চেন্স। ওকে, তো সেক্ষেত্রে আমি কি দেখবো না, বেশি যত পরিমাণ প্র্যাকটিস করব সেক্ষেত্রে আমার অ্যাকুরেসির পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। যে অ্যাকুরেসির পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে বলে ওখানে নাম্বার কাটার প্রবণতাটা কমে যাবে। একটা খাতাতে যখন হাই লেভেলের মার্কস আসছে, অ্যাবাভ 60 চলে আসছে, খাতাতে যে কেটে দেওয়ার মানে কিছু কিছু ছোট ছোট মাইনর মিস্টেকগুলো থেকে নাম্বার কাটার প্রবণতাটা কিন্তু বাড়বে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে আমরা এবার ইউনিট 3 সেকশন মানে SC 1 পেজটাতে চলে যাব। হ্যাঁ, তাহলে ইউনিট 3 SC 1 পেজটাতে আমি যাচ্ছি। তাহলে প্রথম চলে যাব কি প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, ওকে, ইউনিট SC 1 পেজ। আচ্ছা, এখান থেকে প্রশ্ন কি সেই হিসেবে প্রশ্ন আসবে একটা 1 নম্বরের প্রশ্ন, আর বাকিটা 3 নম্বর সেকশনে আতে এমসিকিউ আছে। তাহলে দেখো, প্রথমে 1 নম্বরের প্রশ্নের অংশে দেখছি একটা প্রশ্ন, সেখানে কি আছে না, একটি ইলেকট্রন এক্স অক্ষ বরাবর গতিশীল, ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র বিদ্যমান, তাহলে তার উপর ক্রিয়াশীল চৌম্বক বলের অভিমুখ কত হবে? তাহলে এটা হচ্ছে কি গ্রুপ এর 1-এর প্রশ্ন। বলছে কি, দেখো বলছে একটা ইলেকট্রন কোন অক্ষ বরাবর যাচ্ছে না, এক্স অক্ষ বরাবর একটা ইলেকট্রন যাচ্ছে, এদিকে ভি আছে। আচ্ছা, বলছে কি ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র বিদ্যমান। ওয়াই অক্ষ কোনটা? মনে করলাম এটা ওয়াই অক্ষ, এদিকে চৌম্বক ক্ষেত্র বিদ্যমান। এবার বলছে ইলেকট্রনটার উপর ক্রিয়াশীল যে বলটা কোন দিকে হবে। তাহলে দেখো চৌম্বক বল, এটা তাহলে চৌম্বক ক্ষেত্র। এটা চৌম্বক ক্ষেত্র, এটা পরিবাহীর গতি। তাহলে আমার বুড়ো আঙুলটা কি হচ্ছে দেখো, ক্রিয়াশীল বল। তাহলে দেখো এটা চৌম্বক ক্ষেত্র, তর্জনী, এটা কি হচ্ছে গতিবেগ, আর বৃদ্ধাঙ্গুলটা তাহলে ক্রিয়াশীল বল। তাহলে নর্মালি ভাবে এর উপর ক্রিয়াশীল বল বোর্ডের ওপর দিকে হওয়ার কথা, কিন্তু প্রশ্নটা কি হচ্ছে, এটা ইলেকট্রন, তাই জন্য বলটা কি ভেতর দিকে হবে। মানে পজিটিভ চার্জ পার্টিকেল যদি হতো তাহলে এটা বাইরের দিকে বল অনুভব করতো, যেহেতু নেগেটিভ চার্জ পার্টিকেল তার জন্য এর জন্য বলটা কি হবে না ভেতর দিকে অনুভব করবে। কোন দিকে না ভেতর দিকে। ওকে, মানে অ্যাট্রাকটিভ ফোর্স হয়ে গেল এখানে। তাহলে এটা কি হলো না গ্রুপ এর 1-এর দাগের প্রশ্ন কি না, যদি একটা ইলেকট্রন এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, ওয়াই অক্ষ বরাবর ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে সেক্ষেত্রে ওর উপর ক্রিয়াশীল বলটা হবে কত না নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর, যেটা জেড প্রাইম দ্বারা তোমরা ডিনোট করছো। হ্যাঁ, আমরা ডিনোট করি জেড প্রাইম দ্বারা। তো এই অক্ষ বরাবর কি হচ্ছে না ও বলটাকে অনুভব করবে। আচ্ছা, এরই অথবা সেকশনে একটি অশ্বক্ষাকৃতি তড়িৎ চুম্বকের 2 বাহুতে তার জড়ানো রয়েছে। তাহলে কেমন হচ্ছে অশ্বক্ষাকৃতি দণ্ড চুম্বক না, মানে এরকম ব্যাপারটা হচ্ছে, বলছে এর এখানে পাক তার জড়ানো হয়েছে এরকম করে। তাহলে এই যে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণটা কেমন হবে দেখো, এটা আমি দেখাচ্ছি কেমন করে। দেখো তাহলে মনে করছো, দেখো এই যে আমার হাত আছে, এই দুটো বাহু, হ্যাঁ ম্যাগনেটিক এরকম দুটো বাহু আছে, তো এই দুটো বাহুর দুটো বুড়ো আঙুল কি হচ্ছে দেখো, এটা তারের পাক আর এটা হচ্ছে তারের পাক। হ্যাঁ, তাহলে এই হাত এটা একটা বাহু, এই হাত একটা বাহু, এই দুটো আঙুল হচ্ছে কি দুটো তারের পাক। আমাকে বলছে কি এর মিড পয়েন্টে কি করতে হবে না ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হবে বের করতে। তাহলে এইটার প্রবাহ যদি এদিকে যায়, এর জন্য এই বিন্দুটাতে তড়িৎ বলটাকে কেমন হবে, মুঠো করো। তাহলে দেখো মুঠো করলে আঙুলগুলো ঘুরছে কেমন, এরকম হয়ে ঘুরছে। তাহলে এরকম হয়ে যখন ঘুরছে, তাহলে এইখানে
জন্য ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে, এরকম হয়ে নিচের দিকে নামছে। দেখো ম্যাক্সওয়েল ক্রস কুরিয়াম লাগাও না, এরকম করে লাগালে কি হচ্ছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অফ ফোর্সটা কি হচ্ছে, নিচের দিকে যাচ্ছে। আর এর জন্য যদি করি এরকম করে করছিলাম, তাহলে এর জন্য ডান পাশে ঘুরালে লাইন্স অফ ফোর্স ওপর দিকে উঠছে। তাহলে এর জন্য মুঠা করেও দেখো লাইন্স অফ ফোর্স ওপর দিকে উঠছে, এর জন্য মুঠা করে লাইন্স অফ ফোর্স নিচের দিকে নামছে। তাহলে এই যে মাঝের বিন্দুটাতে এদিকের জন্য লাইন্স অফ ফোর্স কি হচ্ছে, নিচের দিকে নামছে, এদিকের জন্য লাইন্স অফ ফোর্স ওপর দিকে উঠছে। দুজন থেকে ডিস্টেন্স একই, প্রবাহ মাত্রা একই, তার জন্য এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। মিড পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড আর থাকবে না, মানে একটা উদাসীন বিন্দুর সৃষ্টি হবে বলছে। এবার দেখো এইখানে দেখাচ্ছি, এবার এই জায়গাটা তাহলে কি হচ্ছে, এদিকে যদি আমি মনে করি প্রবাহটা এদিক বরাবর হচ্ছে, এরও প্রবাহটা তাহলে এরকম করে, এটা পাকটা একটু এর হচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে এরও জন্য হবে উপর দিকে, এর জন্য হচ্ছে নিচের দিকে। তাহলে এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। পরিষ্কার? তাহলে সেকেন্ড বা এর অথবা যেটা সেকশন আছে বলবো, মাঝখানটাতে একটা উদাসীন বিন্দু একই দিকে পাক জড়ানো আছে। ওকে, পরের প্রশ্ন যাও। বলছে একটি দীর্ঘ ঋজু তারে 5 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা যাচ্ছে, তার থেকে কত দূরে প্রবাহজনিত চৌম্বক আবেশ এবং ভূচৌম্বক ক্ষেত্র পরস্পরকে প্রশমিত করবে। ব্যাপারটা দেখো, এটা মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, এটা গ্রুপ বির প্রশ্ন। তাহলে গ্রুপ বির প্রশ্ন কেমন বলেছে দেখো। গ্রুপ বির প্রশ্ন বলেছে যে একটা তারের মধ্য দিয়ে প্রবাহ যাচ্ছে 5 অ্যাম্পিয়ার। পরিষ্কার? তাহলে 5 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে, বলছে কত দূরে এর চৌম্বক ক্ষেত্র পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে প্রশমিত করবে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটা কত দেওয়া আছে ওখানে, BH ইকুয়ালস টু দেওয়া আছে কত, 2 ইন্টু 10⁻⁵ টেসলা। হয়ে গেছে, আর কিছু সেরকম দেওয়া নেই। এর মধ্যে তাহলে 5 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে, তাহলে BH এর মানটি দেওয়া আছে তোমাকে বলছে কোন জায়গাতে এইটা প্রশমিত হবে। তাহলে আমি বলতে পারি এখান থেকে আর দূরত্বে ম্যাগনেটিক ফিল্ডের মান ধরলাম B সমান কত, μ0/4π ইন্টু 2I/r। এই টোটাল ভ্যালুটা এর সঙ্গে কি হবে, সমান হবে। যদি সমান হয় তাহলে সেইখান থেকে আমি আর এর মানটা পেয়ে যাব। তাহলে ওই বিন্দুতেই কি হবে না, ম্যাগনেটিক ফিল্ডটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে করে দেখা যাক। তাহলে μ0 এর মান আমি বসাচ্ছি, তাহলে B সমান লিখলাম BH। হ্যাঁ, তাহলে μ0 এর মান কত বলো, 4π ইন্টু 10⁻⁷/4π। তাহলে 2 ইন্টু I এর মান 5 ডিভাইডেড বাই R ইকুয়ালস টু 2 ইন্টু 10⁻⁵। ক্যালকুলেশন করো, তাহলে আর ওদিকে চলে গেল, তাহলে আর ইকুয়ালস টু কত আসবে বলো, 4π কেটে গেল, তাহলে 10⁻⁷ ইন্টু 5 দুগুণে 10 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻⁵। তাহলে ওপরে উঠলে এটা 5 কেটে দিলাম, তাহলে ওপরে উঠলে কত হচ্ছে 5, তাহলে 0.05 মিটার হয়ে গেছে। তাহলে দেখে নাও 5 উপরে উঠছে, তো তাহলে উপরে উঠলে 2 হয়ে গেল, 10⁻², তাকে ভাগ করলে 5কে, তাহলে 0.05 মিটার। তাহলে এই দূরত্বে কি হবে না, ম্যাগনেটিক ফিল্ডটা যদি তারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে, ওই ম্যাগনেটিক ফিল্ডটা কি হচ্ছে না, ক্যান্সেল আউট হয়ে যাবে এই দূরত্বের জন্য। ওকে, এর পরবর্তী প্রশ্ন বলছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি গতিতে একটা ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রনটির চৌম্বক ভ্রামকের মান নির্ণয় করো। আচ্ছা দেখো, এটা কেউ ডাইরেক্ট ডেটা পুট করে করতে পারো, বা একেবারে শুরু থেকে ক্যালকুলেশন করতে পারো। কিরকম না, দেখো চৌম্বক ভ্রামক যদি তাকে জানতে হয় তাহলে কি জানতে হবে, তাহলে আমাকে জানতে হবে কি PM, আমাকে জানতে হবে তাহলে I ইন্টু A। পরিষ্কার? তাহলে আমাকে জানতে হবে I ইন্টু A। তাহলে I জানতে গেলে কি জানতে হবে, আধান ডিভাইডেড বাই টাইম জানতে হবে। তাহলে আধান তো বলেই দিয়েছি ইলেকট্রন, তাহলে ইলেকট্রন ঘুরছে, তাহলে T সমান কি হবে, তাহলে বলে দিয়েছে T ইকুয়াল টু তাহলে কি 2πr ডিভাইডেড বাই V। হয়ে গেছে। কি বললাম, পর্যায়কাল মানে কি, এই তো পথ বরাবর ঘুরছে। হ্যাঁ,
তাহলে টোটাল পথটা ঘুরছে, গতিবেগটি ভাগ করে দিলাম, তো টোটাল পথটা একবার ঘুরতে কত সময় নেবে, তাহলে সেটাই হচ্ছে কি আর পর্যায়কাল। তাহলে এখান থেকে আমি আই কত পাবো, ই বাই 2 পাই আর বাই ভি বা ইভি বাই 2 পাই আর। এটা হলো কি প্রবাহ মাত্রা। এবারে চলে যাব পিএম সমান আই এর মান বসাবো ইভি বাই 2 পাই আর ইন্টু ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার, কারণ এইটার ব্যাসার্ধ কত আর। হয়ে গেল। তাহলে তুমি কাটাকাটি করো, ইভি বাই 2 আর। ওকে, তাহলে এখানে আমি একটা এম গুণ করবো, নিচে একটা এম গুণ করবো, ই বাই 2m ইন্টু এম ভি আর, বা লিখবো কত না ই বাই 2m ইন্টু এম ভি আর, মানে এটাকে এল লেখা হয় কি না কৌণিক ভরবেগ। তাহলে আমি কত পেলাম, পিএম সমান ই বাই 2m ইন্টু এল। এটাই হচ্ছে কি, এটাই চেয়েছে তো, কি বলেছে না হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরলে ইলেকট্রনটির চৌম্বক ভ্রামকের মান। পরিষ্কার? ওকে, এর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 10-এর দাগের প্রশ্ন কি বলেছে, দেখো অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রটি লেখো। তোমরা জানো অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র, আমি এটা বলে দিচ্ছি, হ্যাঁ তোমরা এটা টেক্সট বই থেকে জাস্ট লিখে নেবে। হ্যাঁ, গ্রুপ সি, এটা গ্রুপ সির 10-এর দাগের প্রশ্নতে চলে যাব। এবার অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র কি ছিল না, কোনো বদ্ধ পথের চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলনের মান ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত তড়িতাধান এবং প্রবাহ মাত্রা এবং ওই যে পথটা নেওয়া হয়েছে, যে মিডিয়াতে নেওয়া হয়েছে, সেই মিডিয়ার যে পারমিয়াবিলিটি তার গুণফলের সঙ্গে সমান। কিরকম না বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ 0 আই। কি পেলাম না বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ 0 আই। কি হচ্ছে দেখো, বলছে চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলন। হ্যাঁ, এটা লাইন ইন্টিগ্রাল, এটা হচ্ছে কি লাইন ইন্টিগ্রাল, তাই জন্য এর নাম দেওয়া হচ্ছে কি পথ সমাকলন। বাংলাতে বলা হচ্ছে কি দ্য লাইন ইন্টিগ্রাল অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, এই চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলনের মান কি প্রবাহ মাত্রা, যে পথটা নিচে দেখো এইটার মানে হচ্ছে ক্লোজ লুপড ইন্টিগ্রাল, কি বদ্ধ পথ, মানে আমি একটা এরকম পথ বরাবর আমি সমাকলনটা নিচ্ছি, এটাকে বলা হচ্ছে বদ্ধ পথ সমাকলন। এই বদ্ধ পথ সমাকলন মানে ওই বদ্ধ পথ দ্বারা যে প্রবাহ মাত্রাটা পরিবেষ্টিত আছে, ওই বদ্ধ পথের মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছে, সেই প্রবাহের সঙ্গে এটা যে মাধ্যমে আছে সেই মাধ্যমের চৌম্বক ভেদ্যতার গুণফলের সঙ্গে কি হচ্ছে সমান হচ্ছে। এইটি হচ্ছে কি না অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্র। আচ্ছা, এরপরে বলেছে কি এই সূত্রকে কাজে লাগিয়ে দীর্ঘ ঋজু সলিনয়েডের অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। কিরকম করে করবে এটা, তাহলে দেখো আমাকে বলেছে একটা সলিনয়েডের জন্য বের করতে হবে। তাহলে আমি এরকম একটা সলিনয়েড নিয়েছি, তাহলে এই সলিনয়েডের অক্ষস্থিত কোনো বিন্দুতে আমি এইখানে একটা ছোট্ট অংশ নিলাম, একটা ছোট্ট বর্গক্ষেত্র কল্পনা করলাম, মনে করলাম এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত না এবি, এল, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত এল। তাহলে এর জন্য এর মধ্যে যদি প্রবাহ আই হয় এবং এটা যদি শূন্য মাধ্যমে রাখা হয় মিউ নট মাধ্যমে, তাহলে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ 0। আচ্ছা, এখানে মনে করলাম পাক সংখ্যা ক্যাপিটাল এন, এইটুকু অংশে পাক সংখ্যা ক্যাপিটাল এন ইন্টু আই। পরিষ্কার? এবার এটা কত দূর পথ পর্যন্ত না এ বি সি ডি এ, এই বদ্ধ পথ বরাবর আমি ক্যালকুলেশনটা করছি। এবার দেখো এটাকে ভেঙে দিতে পারি আমরা, তাহলে ইন্টিগ্রেশন অফ এ থেকে বি হবে, এখানে দেখো বি ডট ডিএল প্লাস তারপরে হবে কত বিসি বি ডট ডিএল প্লাস সিডি বি ডট ডিএল প্লাস
কত হবে ডি এ বি ডট ডিএল ইকুয়ালস টু কত হচ্ছে মিউ জিরো এন আই। এবার তাকাও, এবার প্রত্যেকটা বাহুর জন্য আমি ক্যালকুলেশন করলাম। হ্যাঁ, এবার তাকাবো আমি এ বি বাহুটাকে প্রথমে বাদ দিয়ে রাখলাম। হ্যাঁ, বাকি বাহুগুলো এটা দেখো, এর তো একেবারে এর বাইরে আছে। তাহলে সিডি বাহুর জন্য, সিডি বাহু কোথায় গো, সিডি বাহুর জন্য কি হচ্ছে না, কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। কেন থাকবে না? কারণ ও অলরেডি সলিনয়েডের বাইরে রয়েছে। এর পরের সেকশনে দেখো, তাহলে চলে যাচ্ছি এইটুকু সেকশন তো অলরেডি বাইরে আছে, তাহলে এর জন্য হবে না, এইটুকু সেকশনের জন্য হবে না। পড়ে থাকলো এইটুকু আর এইটুকু। তাহলে এখানে যদি ছোট্ট একটা ডিএল নিই, তাহলে ডিএল যদি আঁকি, তাহলে ডিএল এর সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড বি এর অভিমুখ কত হচ্ছে, এই জায়গাতে জন্য 0 ডিগ্রি। কিন্তু এইখানে যদি ডিএল একটা আঁকা হয়, ডিএল এদিকে, ম্যাগনেটিক ফিল্ড এদিকে নিচ্ছি আমি, তাহলে কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই পার্টের জন্য কি হচ্ছে, বি ডট ডিএলটা 0 হয়ে যাবে। তাহলে এই দিকটা তো অলরেডি 0 ছিল, দেখো এইখান থেকে এই পার্টটা অলরেডি 0 ছিল, বাইরে ছিল। এইটুকু পার্ট কি 90 ডিগ্রি কোণ করছে, তার জন্য ওইটুকু পার্টও ক্যান্সেল হয়ে গেল। তার মানে এই পার্টটাও থাকবে না আর এই পার্টটিও থাকবে না, পড়ে থাকবে শুধু এ বি পার্টের জন্য। আর এ বি পার্টের জন্য cos থিটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাই জন্য আমি লিখবো কি এখানে ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ 0 এন আই। এবার cos 0, তাহলে বি ডিএল cos 0 মানে কত, 1 বসিয়ে দেবো এখানে, মিউ 0 এন আই হয়ে গেল। আচ্ছা, এবার বিটাকে বাইরে বের করবো, ইন্টিগ্রেশন অফ ডিএল ক্লোজ লুপ মিউ 0 এন আই। এবার তাকাও, আমি তো ডিএল এখানে ক্ষুদ্র অংশটা নিয়েছি। এই ডিএলটা বাড়াতে বাড়াতে কত দূর হতে পারে, এবি হতে পারে। এবি দৈর্ঘ্য কত, ক্যাপিটাল এল। তাহলে আমি এর ইন্টিগ্রেশনে লিখবো বি ইন্টু এল ইকুয়ালস টু মিউ 0 এন আই। ঠিক আছে, তাহলে লিখতে পারি বি সমান মিউ 0 ইন্টু এন বাই এল ইন্টু আই। তাহলে এখানে কত হবে, তাহলে ইকুয়ালস টু মিউ 0 এন আই হয়ে গেল। তাহলে দেখো আমরা কি বলছি, এখানে এটা লিখলাম কি, এটা বলছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যাটাকে লিখলাম। হ্যাঁ, এন বাই এলটাকে লিখছি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তাহলে এটা আমরা কি পেলাম না, ম্যাগনেটিক ফিল্ড কার জন্য, একটা সলিনয়েডের জন্য, তার অক্ষের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা। এর পরবর্তী পোরশনে যাচ্ছি। দেখো, একটি ইলেকট্রন, তার গতিবেগ দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, বলছে তারপর ক্রিয়াশীল বলের মান এবং দিকটা নির্ণয় করতে হবে এবং এর মান দেওয়া আছে। দেখা যাক তাহলে। তাহলে কি বলছে, ভির মান দেওয়া আছে কত, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। বির মান দেওয়া আছে কত, 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। তাহলে আমাকে বের করতে বলেছে কি না, এর উপর ক্রিয়াশীল বলের মানটা বের করতে বলছে, তাই তো। তাহলে বলের মানটা কি করে বের করব, দেখো। তাহলে আমরা কি জানি, এফ ভেক্টর ইকুয়ালস টু কিউ ভি ভেক্টর ক্রস বি ভেক্টর হয়ে গেছে। তাহলে ভি ক্রস বি, তাহলে এবার দেখা যাক, তাহলে আমি বের করব। তাহলে এফ ভেক্টর ইকুয়ালস টু কিউ রাখলাম, ভির মান কত দেওয়া আছে, আই ভেক্টর প্লাস 2 জে ভেক্টর ক্রস বির মান কত দেওয়া আছে, 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। আচ্ছা, ক্রস গুণফল তোমরা দুটো ভাবে করতে পারো, একটা ডিটারমিনেন্ট প্রসেস আর একটা এমনি গুণ করতে পারো। দেখা যাক, আমি এমনি গুণ করে লিখছি কিউ। আচ্ছা, এখানে কিউ জায়গায় আমি ইর মানটা বসাবো, এটা একটা নিয়ম লিখেছি, আই জে কে। ক্লকওয়াইজ হলে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ হয়ে গেছে। তাহলে দেখো, আই এর সঙ্গে আই গুণ করলে কত হবে, 0, দরকার নাই।
তাহলে আই এর সঙ্গে কাকে গুণ করছি, জে কে। আই এর সঙ্গে জে গুণ করলে কত হয়, কে ক্যাপ। তাহলে এটা হবে কত, 2 ক্যাপ প্লাস, এবার জে এর সঙ্গে, তাহলে জে এর সঙ্গে আই গুণ করব, জে এর সঙ্গে আই গুণ করলে কত হচ্ছে, 2 দুগুণে 4, জে এর সঙ্গে আই, তাহলে মাইনাস কে ক্যাপ প্লাস, তারপরে জে এর সঙ্গে জে গুণ করলে 0, ওটা আর লিখবো না। তাহলে কত হচ্ছে সেটা একটু দেখে নিই। প্রথমেরটা কত হচ্ছিল, আই জে, তাহলে আই এর সঙ্গে আই শূন্য, আই এর সঙ্গে জে, আই জে, তাহলে কে ক্যাপ চলে আসলো। তারপরে কত হচ্ছে না 2, তাহলে জে এর সঙ্গে আই গুণ করলাম, নেগেটিভ কে ক্যাপ আসলো, জে এর সঙ্গে জে গুণ করলে 0 হয়ে গেল। তাহলে কিউ ইন্টু, তাহলে কত হচ্ছে 4 কে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, মাইনাস 2 কে ক্যাপ প্লাস হলো, তাহলে হচ্ছে কত 4 থেকে 2 মাইনাস 2 কিউ ইন্টু কে ক্যাপ, এরকম একটা মান আসছে। এটা নাও লিখতে পারো তোমরা, হ্যাঁ একদম ডাইরেক্ট এই লাইনটা থেকে লিখে দাও। তাহলে মাইনাস 2 কিউ ইন্টু কে ক্যাপ, তাহলে হচ্ছে কত 2 ইন্টু মাইনাস 2 ইন্টু ই এর মান কত দেওয়া আছে, 1.6 ইন্টু 10 টু দি মাইনাস 17, 1.6 ইন্টু 10 টু দি মাইনাস 17 ইন্টু কে ক্যাপ। তাহলে অভিমুখ দেখো, তাহলে অভিমুখ হবে কোন অক্ষ বরাবর, নেগেটিভ জেড অক্ষ বরাবর। অভিমুখ হবে নেগেটিভ জেড অক্ষ বরাবর। আর কি হচ্ছে না, এর মান যদি নাও তাহলে এর মড নিয়ে নেবে, কি এর মড কত হবে, তাহলে এর মান কত, মড অফ এফ ইকুয়ালস টু মড অফ মাইনাস 2 কিউ কে ক্যাপ, তাহলে আসবে কত 2 ইন্টু কিউ, এস আই ইউনিট। এইটি হচ্ছে কি না প্রযুক্ত বলের মানটা। তুমি এখান থেকে এটা ক্যালকুলেশনস করতে পারো। তাহলে এই পেজে আর সেরকম কোনো প্রশ্ন কিন্তু নেই, হ্যাঁ নেই। এরপরে চলে যাব পরবর্তী পেজের ক্ষেত্রে। পরবর্তী পেজ এসসি 15। এক নম্বরের প্রশ্ন চলে যাচ্ছে, বলছে এটা এসসি 15 পেজ, এটা লিখি আগে, এসসি 15, হ্যাঁ এসসি 15 গ্রুপে প্রথম বলছে কি না, তার আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মান দেওয়া আছে মিউ আর ইকুয়ালস টু 1.0004, হ্যাঁ 1.0004। তাহলে চৌম্বক প্রবণতা কে সমান কত, তাহলে কে সমান আমরা কত লিখবো না, মিউ আর মাইনাস 1, তাহলে কত 0.00004, হ্যাঁ এক বিয়োগ করলাম এখান থেকে, তাহলে এটা হচ্ছে কি চৌম্বক প্রবণতার হয়ে গেছে। এরপর 2 দাগের প্রশ্নে চলে যাব। চৌম্বক লরেঞ্জ বলকে কার্যহীন বল বলে কেন? চৌম্বক লরেঞ্জ বল বলতে চৌম্বক যে বলটাকে বলা হচ্ছে এফ সমান কিউ ভি বি, এটাকেই বলা হচ্ছে কি না চৌম্বক লরেঞ্জ বল। তাহলে বলছে এই বলটাকে কেন কার্যহীন বল বলা হচ্ছে, তাহলে দেখা যাক কার্যহীন বল কেন বলা হচ্ছে। তাহলে এই বলটাকে কার্যহীন বল এই জন্য বলা হচ্ছে, আমরা যদি লিখি কৃতকার্য ডাব্লু সমান কি জানি, ডাব্লু সমান প্রযুক্ত বল ইন্টু সরণ, তাহলে লিখতে পারি এফ ইন্টু ডিএস ইন্টু কস থিটা, হয়ে গেছে। এবার তাকাও, কোনো একটা কণার ক্ষেত্রে যদি এদিকে ম্যাগনেটিক ফিল্ড প্রযুক্ত হয় আর এদিকে যদি কণাটা গতিশীল হয়, তাহলে প্রযুক্ত বল কোন দিকে হবে, এদিকে হবে, সিম্পল। তাহলে এদিকে কণাটার গতি, এদিকে কণাটার উপর ক্রিয়াশীল চৌম্বক বল, তাহলে কণাটার উপর প্রযুক্ত বল কোন দিকে হচ্ছে, এদিকে হচ্ছে। তাহলে এরা পরস্পর কত ডিগ্রি, 90 ডিগ্রি, মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এবার তাকাও, কণাটার গতি যেদিকে হচ্ছে সেই হিসেবে কণাটার সরণও তাহলে এইদিকে হচ্ছে ডিএস, তাহলে ডিএস এর সঙ্গে এফ এর কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে লিখবো কত, এফ ইন্টু ডিএস ইন্টু কস 90 ডিগ্রি,
ইকুয়ালস টু cos 90 এর মান কত 0। তাহলে এই জন্য বলা হচ্ছে কি চৌম্বক বল একটা কার্যহীন বল, অর্থাৎ চৌম্বক বল কোনো কার্য করে না। এরপরের প্রশ্ন যাচ্ছি। কোথায় প্রশ্ন? একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল অবস্থায় চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে ওর গতি কেমন হবে? এর গতি হবে একটা সমবৃত্তীয় গতি। মানে বলছে কেমন, দেখো আমরা কি জানি F ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা। তাহলে F সমান কত হচ্ছে কিউ ভি বি সাইন 90 ডিগ্রি। তাহলে হচ্ছে কত কিউ ভি ইন্টু ভি হলো। তাহলে এইটা আমরা পেলাম কি ওর উপর ক্রিয়াশীল বল। এইটা হচ্ছে কি না ওর উপর অভিকেন্দ্র বলের যোগান দেবে, আর অপকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই যোগান দেবে। তাহলে ও কণাটা কি করবে, একটা সমবৃত্তীয় গতিতে ঘুরতে থাকবে। তাহলে কি হবে না চৌম্বক ক্ষেত্রে যদি লম্বভাবে প্রবেশ করে ওই কণাটা একটা সমবৃত্তীয় গতি সম্পন্ন করবে, যেটা সাইক্লোট্রনের ক্ষেত্রে ঘটছে। আমরা সাইক্লোট্রনের ক্ষেত্রে পড়েছি। হ্যাঁ, আচ্ছা বলছে এরপর সুষম চৌম্বক ক্ষেত্রে একটি তড়িৎবাহী কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্কের রাশিমালা। দেখো এটাও বইয়ের প্রশ্ন, আমি জাস্ট একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করব কোন সেকশনটা। হ্যাঁ, কারণ এটা সবগুলো যদি আমি করতে যাই বইয়ের থিওরির প্রমাণ, ভিডিও কিন্তু অনেকটা লেন্দি হবে, সেক্ষেত্রে তোমাদের অনেকটাই বিরক্তি ভাব তৈরি হবে। তাই জন্য কি করলাম, আমি এটা ছোট্ট করে জাস্ট বলে দিচ্ছি কি উত্তরটা তুমি করবে। তাহলে এটা কেমন হবে, চৌম্বক ক্ষেত্রে এরকম করে আঁকবে। মনে করো এরকম করে একটা কুণ্ডলী দেওয়া ছিল, প্রবাহ মাত্রা যাচ্ছিল এর মধ্য দিয়ে, পাক সংখ্যা n ধরে নেবে। তাহলে F সমান কত হচ্ছিল BIL সাইন থিটা। সাইন থিটা যদি 1 হয় তাহলে কত হচ্ছে না BIL। টর্ক টাও সমান F ইন্টু এদের মধ্যবর্তী দূরত্বকে B ধরে নেওয়া হয়েছে, এদিকটাকে L ধরে নেওয়া হয়েছে। তাহলে F ইন্টু B, তাহলে কত হচ্ছে BIL ইন্টু B, তাহলে কত হচ্ছে BIA। এবার n সংখ্যক পাক থাকলে এটা কত হবে BINA। ঠিক আছে, এইটি তোমাকে করতে বলেছে। তুমি টেক্সট বই থেকে লেখাগুলো একটু গুছিয়ে নেবে। হ্যাঁ, এরপর বলছে বৃত্তাকার ওই রাশিমালা থেকে দেখাও যে কখন টর্ক প্রযুক্ত হবে না। দেখো এখানে একটা টার্ম আসবে সাইন থিটা, এখানে একটা টার্ম আসে কি সাইন থিটা। টাওয়ের সঙ্গে একটা টার্ম আসবে BINA সাইন থিটা। থিটা যদি 0 ডিগ্রি হয়ে যায় কোনো টর্ক, মানে সাইন 0 কত হচ্ছে 0 হচ্ছে, তাই জন্য এখানে কোনো টর্ক প্রযুক্ত কিন্তু হবে না। তাহলে মনে রাখবে থিটা যদি 0 ডিগ্রি হয় কোনো টর্ক কিন্তু প্রযুক্ত হবে না। পরের প্রশ্ন বলছে বৃত্তাকার পরিবাহীর অক্ষের ওপর কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্বে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো। সেখান থেকে বৃত্তের কেন্দ্রে, দেখো আমি জাস্ট ছবিটা এঁকে দিচ্ছি, তোমরা এটা টেক্সট বই যাবে, বায়োসাভার্ট সূত্রের যেখানে অ্যাপ্লিকেশনস আছে ওইখানেই পেয়ে যাবে তোমরা। হ্যাঁ, ছবিটা এরকম করে দেওয়া আছে, দেখবে এরকম করে আঁকা আছে এদিকে। হ্যাঁ, এরকম করে এদিকে উপাংশ করা আছে, এখান থেকে একটা ডিস্টেন্স ধরে নিয়েছে, এর ব্যাসার্ধটাকে ধরো r ধরে নিয়েছে, এটাকে x ধরে নিয়েছে, এটা হবে √r² + x²। হ্যাঁ, এরকম একটা মান এদিকে ধরো ∆v ধরে নিয়েছে। হ্যাঁ, দিয়ে এদিকে একটা উপাংশ ভাঙবে, এদিকে একটা উপাংশ ভাঙবে, দিয়ে কি করছে এই দুটো অংশ ক্যান্সেল আউট করবে। হ্যাঁ, দিয়ে এদিকের উপাংশ দুটোকে সামেশন করে যোগ করবে, এইখানে dl কম্পোনেন্ট দিয়ে dl এর ইন্টিগ্রেশন কত হবে 2πr হবে। এইটা কোথায় করা আছে না তোমার বইতে যেখানে বায়োসাভার্ট সূত্রের অ্যাপ্লিকেশন করা আছে সেই সেকশনটাতে করা আছে, তুমি ওখান থেকে টেক্সট বই থেকে থিওরিটা তুলে নেবে অ্যাজ ইট ইজ। দিয়ে কি করবে যখন x = 0 হয়ে যাচ্ছে তখন এই পয়েন্টটা কোথায় হচ্ছে এখানে, তাহলে ওখান থেকে কি পেয়ে যাবে বৃত্তের কেন্দ্রে পেয়ে যাবে। হয়ে গেল দুটো। প্রথমে এটা প্রমাণ করবে, প্রমাণ করার পর x = 0 পুট করবে, 0 পুট করলে কি পেয়ে যাবে বৃত্তের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে ক্যালকুলেশন করে পেয়ে যাবে। হলো, তাহলে এর পরের পেজে আমি যাব। হ্যাঁ, এই পেজটাতে আর কিছু নেই। এর পরের পেজটা কত হচ্ছে এসে 34। প্রশ্ন কোথায় দেখি, বলছে একটি
গ্যালভানোমিটারকে কিভাবে ভোল্টমিটারে রূপান্তর করা যায়। আচ্ছা, এটা হচ্ছে SC34 পেজ। হ্যাঁ, SC34 একটা গ্যালভানোমিটারকে কি করে তুমি ভোল্টমিটারে রূপান্তর করবে। এও দেখো আমি ছোট্ট করে করে দিচ্ছি, এগুলো সব বইয়ের জিনিস। হ্যাঁ, তাহলে একটা গ্যালভানোমিটার, ভোল্টমিটার মানে কোন সমবায় যোগ করা হয়? শ্রেণী সমান্তরাল সমবায়। সমান্তরালে মানে এখানে একটা রোধ যোগ করতে হবে। তাহলে এটা আর, এটা জি, তাহলে তুল্য রোধ কত হচ্ছে? আর প্লাস জি। এর মধ্যে প্রবাহ মাত্রা যদি এখানে আইজি যাচ্ছে, তাহলে আমি লিখতে পারি এর উভয় প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স কত? ভিএ মাইনাস ভিভি সমান ভি ধরলাম। হয়েছে, তাহলে ভি ধরলাম, তাহলে ভি ইকুয়ালস টু কত হয় না? আই ইন্টু আর প্লাস জি হবে। আই মানে কত? আই জি। তাহলে এখান থেকে লিখতে পারি আই জি ইকুয়ালস টু, না এদিক থেকে করে দিচ্ছি দেখো, তাহলে আর প্লাস জি, এটা জি, হ্যাঁ, আর প্লাস জি সমান ভি বাই ভি বাই আই জি, বা আর সমান ভি বাই আই জি মাইনাস জি। এইটি প্রমাণ। হ্যাঁ, তুমি একটু ছবি এঁকে যত্ন করে গুছিয়ে লিখবে, আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি কোন কোন সেকশনটা তুমি করবে। আচ্ছা, সাইক্লোট্রন যন্ত্রে কি নিউট্রনকে ত্বরান্বিত করা যাবে? প্রশ্নের উত্তর হবে কি না, সাইক্লোট্রন যন্ত্রে নিউট্রনকে ত্বরান্বিত করা যাবে না। কারণ সাইক্লোট্রন যন্ত্র কোন প্রিন্সিপালে তৈরি হয়ে আছে? যে না চার্জ পার্টিকেলকে সে ত্বরান্বিত করতে পারে। এক্ষেত্রে নিউট্রন চার্জ পার্টিকেল নয়, তাই জন্য নিউট্রনকে এ ত্বরান্বিত করতে পারবে না। তারপরের প্রশ্ন কি বলছে? এম মেরু শক্তি বিশিষ্ট 12 দৈর্ঘ্যের একটি দণ্ডচুম্বককে লম্বভাবে দুটো ভাগে কাটা হয়েছে, প্রতিটি অংশের চৌম্বক ভ্রামক কত হবে? আচ্ছা, এটা বলে দিচ্ছি, ছায়া প্রকাশনীর বইয়ের হট সেকশনে অঙ্কটা অ্যাজ ইট ইজ করে দেওয়া আছে। কি বললাম? ছায়া প্রকাশনীর বইয়ে এই 4 দাগেরটা ছায়া প্রকাশনীর বইয়ের, হ্যাঁ, হট সেকশনে অ্যাজ ইট ইজ করে দেওয়া আছে। চ্যাপ্টার 2 ইউনিট 3 2 নম্বর চ্যাপ্টারের ছায়া প্রকাশনীর বইয়ের হট সেকশনে করে দেওয়া আছে। কেউ ধরো নতুন বই ব্যবহার করো, কেউ পুরনো বই ব্যবহার করো। তাও যদি না পাও, আমি টেলিগ্রামে ছবিটা পোস্ট করে দেব, তুমি ওখান থেকে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে নিয়ে নেবে। ইউটিউব সেকশনে যাবে, ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে তুমি পেয়ে যাবে। হয়ে গেছে? আচ্ছা, পরের প্রশ্ন বলছে বায়ো-সাভার্ট সূত্রটি লেখো, এর ভেক্টর রূপ দাও। দেখো, এটা আমি এমনি লিখে দিচ্ছি, তুমি এটা জানো, একদম বইয়ের প্রশ্ন। বি সমান আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে কে প্রাইম, কেউ যদি সিজিএসএ করো কে প্রাইম 1 হবে, এসআইতে করলে কে প্রাইম মিউ 0/4 পাই হবে। হলো? আচ্ছা, এটা তাহলে মিউ 0/4 হবে। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। বায়ো-সাভার্ট সূত্র লেখা আছে ভেক্টর রূপ। ভেক্টর রূপটা এখান থেকে লিখে দেবে, তাহলে আই ডিএল ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার। কেউ যদি আর ভেক্টর করো, নিচে আর কিউব করবে। ওকে, এখানে আর নেই। 3 নম্বর প্রশ্ন যাবো এবারে। 3-এর দাগের প্রশ্নগুলো কোথায় আছে? আচ্ছা, 3-এর দাগের প্রশ্ন 10-এর বলছে বি সুষম চৌম্বক ক্ষেত্রে এ ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার কুণ্ডলী আই প্রবাহ পাঠানো হলে টর্কের রাশিমালা আর অভিমুখ। এটা করা হয়েছে অলরেডি, বইয়ে আছে, আমি বলে দিয়েছি, একটু রাফ স্কেচ করেছি আগের পেজে, ওখান থেকে তুমি করে নেবে। আচ্ছা, তারপরে বলছে প্রবাহ মাত্রায় তড়িৎ চুম্বক এককের সংজ্ঞা। এরও বলে দিচ্ছি সংজ্ঞাটা কোথায় আছে। বায়ো-সাভার্ট সূত্র যেখানেই আছে, ওই বায়ো-সাভার্ট সূত্রের পরে চৌম্বকের যে ইন্টেন্সিটি করা আছে ওইখানে যাবে, ওইখানেই লেখা আছে 1 EMU তড়িৎ চুম্বকীয় এককের সংজ্ঞা। সংজ্ঞাটা কেমন আছে না, যদি 1 সেমি বৃত্তচাপ মানে দৈর্ঘ্যের একটা তারকে নিয়ে 1 সেমি দৈর্ঘ্যের একটা তারকে নিয়ে যদি 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের বৃত্তচাপ বানানো হয়, তাহলে কি এটা 1 সেমি ব্যাসার্ধ, এটা 1 সেমি, এরও দৈর্ঘ্য 1 সেমি, তাহলে 1 সেমি দৈর্ঘ্যের একটা তারকে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা যদি বৃত্তচাপের বানানো হয়, তাহলে ওর মধ্য দিয়ে যে প্রবাহ পাঠালে এর কেন্দ্রে এরকম একটা ছিল, এটা কত নিয়ারলি ইকুয়ালস টু 10 ওরস্টেড মতো। হ্যাঁ, নিয়ারলি ইকুয়ালস টু কত 10 ওরস্টেড। হ্যাঁ,
10 ওরস্টেড না 1 ওরস্টেড ছিল, তোমরা একটু লক্ষ্য করে নেবে। হ্যাঁ, এটা 1 ওরস্টেড ছিল। 1 ওরস্টেড ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, সেই প্রবাহটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় যে 1 EMU সংজ্ঞা। হ্যাঁ, তাহলে এটা কোথায় আছে না টেক্সট বইতে লেখা আছে, কোন সেকশনে? বায়োসাভার্ট সূত্রের জাস্ট পরবর্তী পর্যায়ে লেখা আছে কি 1 ওরস্টেড যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে EMU এর সংজ্ঞাটা। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, কোন স্থানে ভূচৌম্বকত্বের উপাদানগুলি কি কি? আচ্ছা, কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের উপাদানগুলি বলতে চাইছে বিনতি কোণ, আচ্ছা বিচ্যুতি কোণ, আর কি কি আছে ওখানে? অনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ, এই সেকশনসগুলো বলতে চাইছে। কি বললাম? ভূচৌম্বক ক্ষেত্রের উপাদানগুলি কি কি না ওই যে বিনতি কোণ, বিচ্যুতি কোণ, উলম্ব উপাংশ, হ্যাঁ, আর অনুভূমিক উপাংশ এগুলো। আচ্ছা, বলছে চৌম্বক ভেদ্যতা, চৌম্বক প্রবণতার ভিত্তিতে তিরস্চৌম্বক আর অয়স্চৌম্বকের পার্থক্য। যাবে চৌম্বক পদার্থ চ্যাপ্টারটা উল্টাবে, একটা বড় করে ছক আঁকা আছে, ওই ছকে দিয়ে দেখবে লেখা আছে কি কি লেখা আছে না অয়স্চৌম্বকের জন্য দেখবে যে চৌম্বক প্রবণতাটা 200 থেকে 2000-এর মধ্যে হয়। আমি একটু লিখে দিচ্ছি হালকা করে, টেক্সট বই থেকে তোমরা এগুলো পাবে। হ্যাঁ, একদম সহজ সহজ আমি বলেও দিচ্ছি কোথায় কোথায় আছে। তাহলে বললাম কি, একটা লিখবো আমি অয়স্চৌম্বক, একটা লিখবো আমি তিরস্চৌম্বক। অয় আর তির, এটা কে মানে চৌম্বক প্রবণতা 200 থেকে 2000। হ্যাঁ, আচ্ছা, এটার মান হচ্ছে, এটা নেগেটিভে হয় লেস দেন -10⁻⁻⁴, এর থেকেও কম হয়। এরপরে আছে কি চৌম্বক ভেদ্যতা μr, এটা নিয়ারলি 10² থেকে 10⁶ অর্ডারের হয়, আর এটা μrটা লেস ইকুয়াল 1। হ্যাঁ, একের সমান হয় না, একের থেকে কম হয় নর্মালি হবে। হ্যাঁ, নর্মালি একের কম হয়, এরকম ব্যাপারটা হচ্ছে। আচ্ছা, এই চ্যাপ্টারে আর সেরকম কিছু নেই। এর পরের পেজটা চলে যাচ্ছে আমি। হ্যাঁ, এর পরের পেজ 68। হ্যাঁ, এই লাস্ট পেজ 68 পেজ। হ্যাঁ, কি বলছে, এরপরে একটা ছোট্ট অঙ্ক দেওয়া আছে, চৌম্বক সুষম চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলি কেমন হবে? এর উত্তরটা হবে কি সুষম চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলি স্পেসড হবে। হ্যাঁ, মানে সম দূরত্বে বিন্যস্ত থাকবে। 54 বলে একটা পেজ ছিল বোধহয় মাঝখানে। আচ্ছা, 54 পেজটা ছেড়ে গেছি। হ্যাঁ, 54টা করে দিচ্ছে, 68টা বলে দিই তারপরে করে দিচ্ছি। তাহলে প্রথম আমরা করতে পেরেছি 68 পেজ করছি এটা। হ্যাঁ, তাহলে চৌম্বক ক্ষেত্রে বলরেখাগুলি কেমন হবে না স্পেসড হবে, সম দূরত্বে বিন্যস্ত থাকবে। এরকম সম দূরত্বে বিন্যস্ত থাকবে। আচ্ছা, তারপরে চলে যাব, মেরু শক্তি দেওয়া বের করতে বলেছে, আর দেওয়া আছে দৈর্ঘ্যটা। তাহলে PM সমান দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। তাহলে QM সমান কত হয় না PM/R হয়। তাহলে 1 অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো এটা কত দেওয়া আছে 5 সেন্টিমিটার, মানে 0.05 মিটার করো, দি অ্যান্সারটা তুমি এখান থেকে পেয়ে যাবে। এরপরে 2-এর প্রশ্ন আছে কি, আচ্ছা এরপরে একটা প্রশ্ন আছে, একটি অ্যামিটারের পাল্লা n গুণ বাড়ানো হলে অ্যামিটারের রোধের কি পরিবর্তন হবে? ইউনিট 3 চ্যাপ্টার 1 হর্টসে যাবে, হর্টসে অ্যাজ ইট ইজ অঙ্কটা করে দেওয়া আছে। কি বললাম? ইউনিট 3 চ্যাপ্টার 1-এর হর্টসে অ্যাজ ইট ইজ অঙ্কটা করা আছে, ছায়া প্রকাশনীর বইতে হবে, ওখান থেকে পেয়ে যাবে, না পেলে আমি সলিউশনটা দিয়ে দেব। ওকে, নেক্সট আছে কি, পরের অঙ্কটাও দেওয়া আছে যে 4 সেমি এবং 3 সেমি বাহু করে কি করা হয়েছে না একটা এরকম 4 দেওয়া হয়েছে, এল অক্ষর বানানো হয়েছে, এর জন্য কি বের করতে বলেছে না চৌম্বক ভ্রামকটা কত হবে। এই অঙ্কটাও একদম হুবহু হর্টসে করে দেওয়া আছে, কোন চ্যাপ্টারে না এটা দেওয়া আছে চ্যাপ্টার 2 মানে ইউনিট 3 চ্যাপ্টার 2-তে এটা অ্যাজ ইট ইজ হর্টসে করে দেওয়া আছে, যাবে একদম পেয়ে যাবে। তাহলে এটারও সলিউশন তুমি এখান থেকে পেয়ে যাবে। তারপর চলে যাব, এখানে নেই,
একদম চলে যাচ্ছি 10-এর দাগ। 10-এর দাগে বলা আছে 10 ওহম রোধের গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ারের পূর্ণ বিক্ষেপ দেখায় 0 থেকে 5 ভোল্টের পাল্লার ভোল্টমিটারে পরিণত করতে কি করতে হবে। দেখো এই অঙ্কটা অ্যাজ ইট ইজ করে দেওয়া আছে, একটা পার্ট আকারে করে দেওয়া আছে, হয়তো ডাইরেক্ট তুমি নাও খুঁজে পেতে পারো, এই জন্য আমি জাস্ট সূত্রটা লিখে দিচ্ছি, তুমি ক্যালকুলেশনটা করে নেবে। তাহলে আর সমান কত হচ্ছে ভি বাই আইজি মাইনাস জি। তাহলে ভির মান দেওয়া আছে 5 আর আই এর মান কত দেওয়া আছে 10 মিলি অ্যাম্পিয়ার, মানে কত হচ্ছে, তাহলে একটা শূন্য কাটলো, তাহলে 10 টু দি পাওয়ার -2 মাইনাস জির মান দেওয়া আছে কত 10, তাহলে এটা হচ্ছে কত 500 মাইনাস 10 সমান 490 ওহম হবে এটা। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে কি, চৌম্বক প্রবণতার সঙ্গে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার সম্পর্ক প্রতিষ্ঠা করো। এটা কি ইউনিট যে 3 সেকেন্ড চ্যাপ্টারে ক্যালকুলেশন করে দেওয়া আছে। আমি বড়জোর 2 লাইন করে দিচ্ছি। কি তোমরা এরকম ভাবে একটা সূত্র পড়েছো যে বি ইকুয়ালস টু মিউ নট এইচ প্লাস এম। আচ্ছা, এম এর জায়গায় তোমরা আবার পড়েছো কি, এটা মিউ নট হলো, তাহলে এইচ প্লাস এটাকে পড়েছো কে এইচ, তাহলে উভয় পক্ষ থেকে এইচ কমন নাও, এইচ কমন নিলে কত হচ্ছে, এদিকে ভাগ করে দাও, তাহলে বি বাই এখানে হচ্ছে এইচ ইকুয়ালস টু মিউ নট ইন্টু 1 প্লাস কে, এটা হচ্ছে কত না মিউ আর হয়, তাহলে এখানে মিউ আর না, এটা মিউ হয়, সরি, মিউ সমান কত হচ্ছে না মিউ 0 ইন্টু 1 প্লাস কে, এটা এদিকে আসলে মিউ বাই মিউ 0 সমান কত হচ্ছে মিউ আর সমান 1 প্লাস কে। এটা প্রমাণ হয়ে গেল। তোমরা এটা বইতে আছে, ওখান থেকে দেখবে, আমি জাস্ট শর্ট করে ধরিয়ে দিলাম তোমাদের। তোমরা জানো সবই, শুধু একটু খুঁজতে অসুবিধা হচ্ছে তোমাদের, এই জন্য ধরিয়ে দেওয়া। 1 ইএমইউ সমান কত অ্যাম্পিয়ার, এটা 10 অ্যাম্পিয়ার হয়, এটা সেই 1 ইএমইউ যেখানে সংজ্ঞাতে পড়ছিল ওখানে করে দেওয়া আছে কত 10 অ্যাম্পিয়ার। তাহলে এই পেজটাতে আর সেরকম কিছু নেই। 34 পেজটা আমি একটু বলে দিচ্ছি কোন কোন সেকশনটা থেকে গেল, হ্যাঁ ওইটা একটু পড়ে নিতে হবে। হ্যাঁ, 34 নয় 54 পেজটা, হ্যাঁ 54 পেজটা চলে যাচ্ছি। ওকে, 54 পেজটাতে কি আছে, 1 নম্বরের প্রশ্ন, দুটি সমমুখী সমান্তরাল প্রবাহ কি রকম করে, দুটি সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। আচ্ছা, বলছি শূন্য মাধ্যমের চৌম্বকগ্রাহিতার মান কত, শূন্য মাধ্যমের চৌম্বকগ্রাহিতার মান কত হয়, 0 হয়। তারপরে বলছে একটি গ্যালভানোমিটারের প্রতিক্রিয়া 1/25 অংশ করা হলো, হ্যাঁ, এর সঙ্গে কত শান্ট যোগ করতে হবে, ফলে কি এর নিজস্ব রোধ দেওয়া আছে, শান্টের রোধটা বের করতে বলছে। শোনো, এই অঙ্কটা একদম সুন্দর করে হুবহুব করে দেওয়া আছে। কোন চ্যাপ্টার যাবে আমি বলে দিচ্ছি, কোন চ্যাপ্টারে আছে অঙ্কটা। অঙ্কটা যাবে কোন দিকে না, ইউনিট 2 তে যাবে, ইউনিট 2 তে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1 এর কিসে করা আছে না, যেখানে গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটার বা কি দেওয়া আছে শান্ট, ওই সেকশনের এক্সাম্পলে করে দেওয়া আছে। তাহলে কি বললাম না, এটা ইউনিট 2 চ্যাপ্টার 1 এর যেখানে শান্ট এবং গ্যালভানোমিটার করে দেওয়া আছে, ওই জায়গায় এই অঙ্কটা অ্যাজ ইট ইজ করে দেওয়া আছে, একদম হুবহু। তাই জন্য এই অঙ্কটা আমি আর করব না। তারপরে বলেছি কি, অর্ধ অসীম পরিবাহের জন্য কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। এটাও শোনো, তাহলে এটা কি বায়ো-সাভার্ট সূত্রের যে অ্যাপ্লিকেশন আছে, ওই অ্যাপ্লিকেশন অংশটা থিওরির পার্ট। বলছে একটা অসীম পরিবাহীর জন্য কি না বায়ো-সাভার্ট সূত্র প্রয়োগ করে তুমি চৌম্বক ক্ষেত্র বের করেছো, তারই একটা অ্যাপ্লিকেশন অর্ধ অসীম তারের জন্য। তুমি বায়ো-সাভার্ট সূত্র অংশে যাবে, ওখানেই গিয়ে দেখবে অর্ধ অসীম তার আছে, সেই অর্ধ অসীম তারের সেকশনে যাবে, পেয়ে যাবে। চৌম্বক দ্বিমেরু ভ্রামক কাকে বলে, এর মাত্রা। চৌম্বক দ্বিমেরু ভ্রামক বলতে যে পিএম, পিএম সমান কি ছিল, পিএম সমান আমি বললাম যে আই ইন্টু এ, এটাকে বলা হচ্ছে কি চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এর মাত্রা কি, প্রবাহ মাত্রার মাত্রা, এখান থেকে ক্ষেত্রফলের মাত্রা, দুটোকে গুণ করে দেবে, এর মাত্রাটা পেয়ে যাবে। এরপর এর 3 নম্বরের প্রশ্ন ভুল করে এবিটিএ টেস্ট পেপারে দেয়নি,
আপাতত এই কটা প্রশ্ন হলে এই সেকশনটা কিন্তু কভার হয়ে গেল। তো মোটামুটি 5টা পেজ আমি উত্তরগুলো সবগুলো সলিউশনস করিনি, কারণ একটু ডিউরেশনটা কমানোর জন্য। বলে দিলাম কোথায় কোথায় আছে, তারপরেও যদি কারোর অসুবিধে হয় তোমরা কমেন্ট করে বলতে পারো, আমি ওর সলিউশনসগুলো খাতাতে করে ছবিগুলো আমি ওইখানে যে লিঙ্ক থাকবে ওই লিঙ্কে দিয়ে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি আশা করছি এটা অসুবিধা হবে না, তোমরা সবটাই পারবে, কারণ এর প্রশ্নগুলো অতটা ঘোরেনি। যেগুলো ঘোরার মতো হয় বা মনে হচ্ছে যেটা পাবে না তোমরা, সেটা আমি অবশ্যই করে দেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব খুব বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং পড়াশোনা করো। তো জয় রাধে।